প্রিয় দর্শক, আইবিটিভি ইনফো অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌরভ ইমাম। এই অনুষ্ঠানে আমরা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের রাজনীতি, ব্যবসা, অর্থনীতি নানা বিষয়ে কথা বলে থাকি। আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যে বিষয়টা আপনাদের জানা অত্যন্ত প্রয়োজন। মর্টগেজ লোন, বাড়ি কেনার কি প্রসেস রয়েছে। আর এই সব কথা বলার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মর্টগেজ ব্যাংকার, তরুণ উদ্যোক্তা নাঈম টুটুলকে। নাঈম টুটুল, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ সৌরভ ভাই, এবং আপনাকে এবং যারা দর্শক শ্রোতা যারা দেখবেন সকলকে অসংখ্য ধন্যবাদ। জি, আপনি তো নানাভাবেই নানা পেশার সাথে জড়িত, অনেক বিষয়গুলো পরে আসবে। যেহেতু আপনি মর্টগেজ ব্যাংকার, আপনি বাড়ির লোনের ব্যাপারে কাজ করেন, মানুষকে হেল্প করেন, তো এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে সম্প্রতি আমাদের নতুন মেয়র নির্বাচিত হয়েছেন জোহরান মামদানি। তিনি নির্বাচনে যে আশ্বাস দিয়েছেন, নির্বাচনে যে প্রতিশ্রুতি ছিল, অন্যতম প্রতিশ্রুতি ছিল তিনি অ্যাফোর্ডেবল হাউজিং, সহজলভ্য, মানুষ যেন সহজে বাড়ি কিনতে পারে। তো এই ক্ষেত্রে নতুন যারা বাড়ি ক্রয় করবে এবং যারা স্বপ্ন দেখছে বাড়ি কেনার জন্য, তাদের ফিউচার কি, তাদের কোনো সম্ভাবনা আছে কিনা, শঙ্কা আছে কিনা, একটু বিস্তারিত বলবেন। ধন্যবাদ সৌরভ ভাই। জি, এটা আমি মনে করি এটা এসে মানে সময়, যে সময়টা যাচ্ছে, এটা সময় উপযোগী একটা কোশ্চেন। ওকে। আমরা আশা করতেছি জোহরান মামদানি এই কিছুদিনের ভিতরে আমাদের শপথ নেবেন, ইনাগ্রেশন হবে। উনি আমাদের নতুন মেয়র, এ শহরের নতুন মেয়র নিউ ইয়র্ক সিটির, যেটা আমাদের জন্য একটা গর্বের ব্যাপার, স্পেশালি আমাদের মুসলিম কমিউনিটির জন্য। কিন্তু তার সামনে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে, যেটা আপনি বললেন এই যে অ্যাফোর্ডেবল হোম, র্যান্ট ফ্রিজ। আমি শুধু আবাসন শিল্পের কথা, মানে অল্প খরচের জন্য ভালোভাবে থাকতে পারে বাড়িতে, র্যান্ট ফ্রিজ এবং যে স্পেশাল র্যান্ট ফ্রি, অনেকগুলো প্রতিশ্রুতি রয়েছে ওর। ওকে। এই শহরে শুরুতে যেটা আমরা দেখলাম নির্বাচনী প্রচারণার সময়, এবং এই যে আমাদের প্রেসিডেন্ট এবং এই যে নতুন মেয়রের সাথে যে একটা দ্বন্দ্ব, তো আমরা মনে করছিলাম এটা হয়তো সাংঘাতিক তার রূপ ধারণ করবে। তো পরবর্তীতে আমরা দেখলাম যে প্রেসিডেন্ট এবং মেয়রের সাথে যে সাক্ষাৎ, ওই সাক্ষাতে যে আন্তরিক পরিবেশ, আমি ব্যক্তিগতভাবে এটা খুবই অ্যাপ্রিশিয়েট করি। আচ্ছা, এবার আসি। আমি যেটা আপনি বললেন, আমি মর্টগেজ ব্যাংকার। আমি 2001 থেকেই আমার শুরুটা হয়েছিল ওয়েলস ফার্গো ব্যাংক দিয়ে। আমি এই পেশায় আসছি। শুরুতে আমি প্রায় 2 যুগের বেশি। হ্যাঁ, আমি স্টার্টিংটা আমার কিন্তু মর্টগেজ ছিল। এখন আমি এখনো মর্টগেজ, একজন সিনিয়র মর্টগেজ ব্যাংকার হিসেবে রয়েছি প্যারাল সেভিংস ব্যাংক, মেলভিল ব্রাঞ্চে। গ্রেট। তো যে কথাটা বলবো, ওই যে আপনি বললেন মামদানির কথাটা। জি, ধরেন এই আমাদের কমিউনিটিতে অনেকে কিন্তু এই আবাসন শিল্পের সাথে গত প্রায় এক যুগের মতো জড়িত আছে। ইনভেস্টমেন্ট যারা শুধু বাড়ি কিনে না, ব্যবসার সাথে সম্পৃক্ত, এই সমস্ত যাদেরকে আমাদের কমিউনিটিতে প্রচলন আছে, ইনভেস্টর বলে আর কি, আমরা যাদেরকে ইনভেস্টর বলি। এই ছোটো ছোটো ইনভেস্টরগুলো কিন্তু আপনার এই বিভিন্ন হার্ড ল্যান্ডারের থেকে টাকাগুলো নেয়, ছোটো ছোটো সাবপ্রাইম ব্যাংক থেকে। এই ম্যাক্সিমাম ব্যাংকগুলো হচ্ছে গিয়ে, আমি বলবো না জুইশ মালিক, বলবো না জুইশ ল্যান্ডার, বলবো, কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ওই জুইশ কমিউনিটি এটাকে কন্ট্রোল করে, যে ল্যান্ডগুলো করে। গত এই যে মেয়র নির্বাচনের শুরুর পক্ষকালে যখন এই যে মামদানি নিয়ে আসলো তার এই যে নির্বাচনী ইস্তেহার, এবং জুইশ কমিউনিটির একটা পক্ষ, পুরো জুইশ কমিউনিটি না, একটা পক্ষ চাচ্ছিল যেভাবে হোক মামদানিকে ঠেকানো, এবং মামদানির যে প্রতিশ্রুতি যে র্যান্ট ফ্রিজ করা, র্যান্ট কন্ট্রোল, এবং র্যান্ট ফ্রিজ করার সাথে সাথে আপনি জানেন ল্যান্ডলর্ড টেনেন্ট কোড, যেখানে একটা বাড়ি নিউ ইয়র্ক সিটিতে স্পেশালি, এটা বাড়িতে একটু লম্বা হচ্ছে যদিও, এটা বাড়িতে যদি এই প্যান্ডামিকের সময় কিন্তু 4-5 বছর লাগতো। এরপরে প্যান্ডামিক যখন চলে গেছে, মানে টেনেন্ট আউট করা আর কি, প্যান্ডামিক যখন ব্যাকলগের কারণে বর্তমানেও প্রায় 2-2.5 বছর 3 বছর সময় লেগে যায় একজন টেনেন্টকে উঠানোর জন্য, নন পেমেন্ট একটা টেনেন্টকে উঠানোর জন্য, হোল্ড ওভার কেস বলেন বা নন পেমেন্ট বলেন, যেভাবে বলবেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল যখন মামদানি আসছে এবং এই যে যারা টেনেন্ট ওদেরকে হেল্প করবে, এই প্যাকটা যখন চলে আসছে, তো জুইশ যে ইনভেস্টরগুলো রয়েছে যারা হার্ড মানি ল্যান্ড করে,
আমি ব্যক্তিগতভাবে আমার আমি একটা ব্যাংকের সাথে সম্পৃক্ত। তো ওই ব্যাংক এই গত মামদানির এই নির্বাচনের প্রকাল থেকে আজ পর্যন্ত ওরা নিউ ইয়র্ক সিটিতে ল্যান্ডিংটা স্টপ করে দিল। দে স্কেয়ার্ড, বিকজ আপনি চিন্তা করেন একটা ল্যান্ডার যখন ল্যান্ড করে 80%, কোথাও 90%, কোথাও 75%, মেজরিটি পোর্শনটা কিন্তু ল্যান্ডার থেকে আসে। তাহলে আমি কি বলতে পারি যে সামনে একটু খারাপ সময় আসতেছে? না, আমি দিচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এই বাকি 20%, 10% যা আমরা যারা ইনভেস্টর বলি বা যারা আছে, এই টাকাগুলো আসে আমাদের থেকে। তো ল্যান্ডারের রিস্ক কিন্তু বেশি থাকে। রাইট। তো মামদানির এই প্রতিশ্রুতির কারণে হোক, যেভাবে হোক, ও যে টেনেন্টদেরকে হেল্প করবে, অনেকগুলো ল্যান্ডার স্পেশালি ছোটো ছোটো সাবপ্রাইম ব্যাঙ্কগুলো কিন্তু এই নিউ ইয়র্ক সিটিতে, স্পেশালি নিউ ইয়র্ক সিটিতে ওরা ল্যান্ডটা স্টপ করে দিছে। তো আমি প্রত্যাশা আমার, যেহেতু মামদানি এবং প্রেসিডেন্টের সাথে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ, ওদের একটা নির্বাচনের প্রকালে হয়তো অনেক ধরনের প্রতিশ্রুতি থাকে, পরবর্তীতে রান করতে গেলে সিটি যদি রান করতে হয় তার কথা মতো সেই অবস্থানে সে থাকে না। এই অবস্থান থেকে যদি মামদানি যদি বের হয়ে আসে, আমি মনে করি এই যে ল্যান্ডারগুলো আসবে। আর পক্ষান্তরে যদি না আসে, মামদানি যদি এই যে আপনি যেটি বললেন অ্যাফোর্ডেবল হোম, রেন্ট ফ্রিজ, এগুলা যদি আসে, সেক্ষেত্রে কী হবে, আমাদের এই বড় বড় ল্যান্ডার যারা এই শহর ধরে রাখে, যাদের পয়সায় শহর চলে, এরা যদি সরে যায়, নিউ ইয়র্ক সিটি আমি মনে করি এটা ডিজাস্টার শহরে পরিণত হবে, স্পেশালি এই যে আবাসন শিল্পে। ওকে, মানে ব্যবসা একদম পড়ে যেতে পারে, যেটা আমি বুঝি আর কি। যদি ল্যান্ডার যদি না থাকে, ধরেন আমি কিন্তু একজন ব্যক্তিগতভাবে আমি একজন মর্গেজ ব্যাংকার, রাইট, সাথে সাথে কিন্তু আমি একজন ইনভেস্টরও। আমি প্রায় প্রতি বছর আমার টার্গেট থাকে অ্যাটলিস্ট 80 to 100 প্রপার্টি কিনবো, ফিক্স অ্যান্ড ফ্লিপের কথা বলছি। রাইট। তো যে 80 to 100 বা 75 to 100 প্রপার্টি এই যে প্রপার্টিগুলো আমি কিনি শহর থেকে, বিভিন্ন আরইও, বিভিন্ন সেক্টর থেকে, আমি কিন্তু 80 to 100 প্রপার্টির পুরো পয়সাটা কিন্তু আমি নিজে ওন করি না, সামহাও আমাকে কারো থেকে আনতে হয়। তো সেক্ষেত্রে যদি কেউ যদি আমাকে ল্যান্ড না করে, সেক্ষেত্রে আমার ব্যবসা সীমিত হয়ে আসবে। রাইট। সো সেক্ষেত্রে এটা এফেক্ট আসবে প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু দিন শেষে আমরা চাইবো যে যেন বাড়ির মালিক, ইনভেস্টর যারা আছে এবং যারা টেনেন্ট যারা আছে, সবাই যেন লাভবান হয়। শুধু আপনার ল্যান্ড যারা ভাড়া থাকবে, টেনেন্ট যারা আছে ওরা ভালো থাকবে তাই না। আমি চাই যে আমরা চাইবো যে বাড়ির মালিক, ল্যান্ডার যারা আছে সবাই দিন শেষে ভালো থাকবে। অনেক ধন্যবাদ, আপনি সুন্দর উত্তর দিয়েছেন। আরেকটা জিনিস জানতে চাইবো আপনার কাছে, নো ইনকাম চেক মর্টগেজ অনেকে চায়, এইটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা? অনেকের ভয় আছে, রিস্ক থেকে যায়, এমন কিছু হয় কিনা, এই ব্যাপারে একটু বিস্তারিত বলবেন? আচ্ছা, আমি যেটি বললাম, আমি কিন্তু মর্গেজ ডিপার্টমেন্টে আসছি, মর্গেজ স্টার্টটা করছিলাম 2001 থেকে 2000 সনের পরবর্তী সময়তে। আমরা যখন শুরু করছিলাম তখন এই অ্যাপেচে লোনটা, যেটা 3.5% ডাউনের লোনটা ছিল না, তখন শুধু কনভেনশনাল বিএ লোন ছিল, বা ম্যাক্সিমাম কনভেনশনাল 5%, 10%, 106% ফাইন্যান্সও হইতো, কিন্তু অ্যাপেচে লোনটা ছিল না। 2006 থেকে 2007-এর যে রিয়েল এস্টেট সেক্টর একটা 10 পড়ছিল, এই 10 থেকে উঠানোর জন্য একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসে, সেটা হচ্ছে কি অ্যাপেচে মর্গেজ। ওকে, এই 2007 থেকে আজ অবধি অ্যাপেচে মর্গেজটা কিন্তু আমাদের, এই যে আমরা যারা লোন করি, আমাদের মেজরিটি লোন হয় যে কি অ্যাপেচে মর্গেজ। কিন্তু যখন গত কয়েক বছর আগে, আমি যদি ভুল করি, আমার প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম 2016 সনের পরে এই প্রোডাক্টটা আসছে। আমরা এই প্রোডাক্টটার সাথে আগে কিন্তু এরকম আমরা এত পরিচিত ছিলাম না, যেটা আপনার নো ইনকাম চেক বলেন, বা আমরা যারা লোন করি আমরা নন কিউএম লোন বলি আর কি, এই লোনটা আসছে। বস্তুত পক্ষে এটা আমি মনে করি এটা আমাদের কমিউনিটিতে, এটা একটা ভালো কোশ্চেন করছেন, আমাদের কমিউনিটিতে এই লোনটা মোট প্যাকটা আমরা বুঝি না, এটা আমাদের মিস ইউজ হচ্ছে। এটা হচ্ছে গিয়ে টোটালি 20% বা 30% এটা হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য। ওকে, আমরা যারা বাড়ি কিনি, দেখা যায় আমরা ল্যান্ডাররা কিন্তু অনেক সময় এক্ষেত্রে যারা এই পেশাতে আসে, ওরা ওদের সুবিধার জন্য এই কথাগুলা বলে না। যদি বলতে যায় তাহলে সে তো আর ব্যবসা করতে পারবে না। একদম বস্তুত সত্য কথাটা যেটা আমি বলবো, কেন যে এটা তো শুধু আমার, এটা আমি মনে করি এটা আমার এটা ব্যবসা না, ব্যবসার সাথে সাথে এটা আমি অন্যকে হেল্প করতে হবে, একটা দায়িত্ব, এটা দায়িত্বের জায়গা। এই দায়িত্বের জায়গা থেকে আজকে আমি আপনাকে এই জিনিসটা বলতেছি। এটা হচ্ছে টোটালি এটা ইনভেস্টমেন্ট প্রপার্টি। ওকে, এই ইনভেস্টমেন্ট প্রপার্টি যখন হয়, একটা কন্ডিশন থাকে। প্রথম কন্ডিশন যেটা, এটা একটা আন্ডারটেকিং দিতে হয়। ওকে, কিসের আন্ডারটেকিং? হচ্ছে এই বাড়িতে আপনি থাকতে পারবেন না। ওকে, কিন্তু আমাদের কমিউনিটিতে যারা দিচ্ছে এবং যারা নিচ্ছে, অনেকেই থাকছে, এই জিনিসটা কিন্তু ডিসক্লোজ করে না। এখানে অনেকগুলো পেপার সাইন করতে হয়। সেক্ষেত্রে কেউ যদি থাকে আন্ডারটেকিং দেওয়ার পরে, সে কি সমস্যা হতে পারে? আপনি যখন এই লোনটা যখন দেয়, ল্যান্ডার যখন ল্যান্ড করে নন কিউএম লোনটা,
ল্যান্ডার কিন্তু বুঝে যে পার্সনটাকে আমি দিচ্ছি সে কিন্তু একটা বাড়ির মালিক অথবা সেকেন্ড ওনার, সে কিন্তু তার ইন্টেনশন হচ্ছে গিয়ে এটা থাকার জন্য। ল্যান্ডার কিন্তু সেটা বুঝে, বা ল্যান্ডার ইগনোর করে, বিকজ দে ওয়ান্ট বিজনেস টু। রাইট, ওরা দেখিও না, দে ডোন্ট লুক, যারা দেখিও না দেখার বান করে। আপনি বললেন যে কি ওকে আমরা আন্ডারটেকিং দিলেন, আমি এই বাড়িতে থাকবো না, ল্যান্ডার কিন্তু বুঝে, ল্যান্ডার সবই বুঝে। ল্যান্ডার সেক্ষেত্রে আপনাকে আন্ডারটেকিংয়ের উপরে আপনাকে এই বাড়িটা আপনাকে ল্যান্ড দিল, লোন করলেন, করার পরে কোনো কারণে এই প্রথম এই সমস্যা কিন্তু গত 3 থেকে 4 মাস থেকে এই প্রবলেমটা হচ্ছে। ল্যান্ডার কি করে, এগুলো ছোট ছোট সাবপ্রাইম, বড় লাইনগুলো নন কিউএম লোনগুলো ইউজুয়ালি সাবপ্রাইম ব্যাংকগুলো দেয়, ছোট ছোট ব্যাংকগুলা দেওয়ার পরে ল্যান্ডার যখন দেখে যে লোনটা দেওয়ার পরে কোনো কারণে যদি লোন ডিফল্ট হয়, 1 মাস 2 মাস 2 মাস 3 মাস, আপনি আরেকটু পেছনে যাই, আমি এর সাথে অ্যাড করি অ্যাপাচে যে লোনটার কথা বলছিলাম। অ্যাপাচে লোন আমাদের কাছে ধরেন আমি এই লোন করতে করতে এই যে লিটিগেশন ডিপার্টমেন্টের সাথে আমি অনেকটা সম্পৃক্ত, কারণ দুযোগ কম সময় তো। রাইট, একটা অ্যাপাচে লোন যদি বা কনভেনশনাল রুট, আমরা কিন্তু এখনো ফরক্লোজার, আমরা যখন বাড়ি কিনতে যাই, আরইউতে বাড়ি কিনতে যাই, এই মামলাগুলোর হিস্ট্রি হয়েছে কিন্তু 2005 এবং 6-এ ইন্ডেক্স নাম্বারটা শুরু হয়েছে। 2005 এবং 6-এর যে মামলা হয়েছে, বাড়িগুলো ফরক্লোজার হচ্ছে, দেখেন আজ কিন্তু 20 বছর পরে হচ্ছে। রাইট, এটা অ্যাপাচে লোন, এটা হোম ওনার অকুপাইড লোন, এটা ব্যাংক ফরক্লোজার করতেছে, কিন্তু ব্যাংক ইজ এ ভেরি ডিফিকাল্ট টু গেট দ্যাম আউট। ফরক্লোজারটা কন্টিনিউ করতে, জাজমেন্ট করতে, ফরক্লোজার অকশনে সেল করতে, মানে ব্যাংকের 2 যুগ পার হয়ে যাচ্ছে। এখন ব্যাংক কি করতেছে, এই যে 17 বা 18 সনে যে নন কিউএম যে লোনটা আসছে, ওরা কিন্তু পুরো প্যাকেজটা রেডি করে রাখে আপনার সামনে। যখন এখানে 50 থেকে 60টা পেপার সাইন করে, অনেকটা সবগুলা পেপার, ওই যে ব্যাংক কিন্তু দে লার্ন রাইট ফ্রম ব্যাক, রাইট, যে 20 বছরের যে এই যে জটলা যেটা, এটার ভিতরে ওরা পড়তে চায় না। রাইট, ওরা সব সিস্টেমগুলো কিন্তু আপনার থেকে রেকর্ড করে নেওয়ার পরে আপনি দেখেন এখন যেখানে এফএচএ এবং কনভেনশনালের যে লোনটা, ওনার অকুপাইড যে লোনটা 20 বছর সময় লাগে আপনার এই ফরক্লোজ করতে, আর সেখানে এই যে ইনভেস্টমেন্ট প্রপার্টির আপনার 2 থেকে 3 বছরের ভিতরে একটা ফরক্লোজ, অনেক ক্ষেত্রে 3 বছর লাগে না, হয়ে যায়, কমপ্লিট ফরক্লোজ হয়ে যায়। আপনি ব্যাংকরাপসি করলেন, ব্যাংকরাপসি করে আপনি এটা ব্যাংক ফাইল করলেন, ফাইল করার পরে আপনার দেখা গেল এটা স্টপ হয়ে গেল ফর ফিউ মান্থস। কিন্তু আপনি যেটা দিয়ে ফাইট দিবেন, যেটা আমার প্রাইমারি ওন, আমি এখানে থাকবো, আমাকে তুমি বাইর করতে পারবা না। আপনি জানেন যখন একটা এই ব্যাংকরাপসি ফাইল হয়, আপনার পার্সোনাল ওন যে গাড়িটা, ওইটা ইচ্ছে করলে ব্যাংক আপনাকে নিতে পারে না। ইনভেস্টমেন্ট হলে সেক্ষেত্রে পারে, আবার পার্সোনাল আপনি যে বাড়িটাতে থাকেন নিতে পারবো না, সে কথা আমি বলবো না, পারবো, বাট ইটস এ প্রসিডিওর, এটা লেন্থি করে ফেলে। কিন্তু এই যে নন কিউএম লোনটা, এই নন কিউএম লোনটার ক্ষেত্রে কিন্তু আপনি যখন বলবেন যে কি এই লোক আমি এখানে থাকি, এটা আমার ওনার অকুপাইড, কথা কিন্তু আপনি বলতে পারেন না, বিকজ আন্ডারটেকিং দিয়ে দিচ্ছেন। রাইট, এটা গেলো একটা। আবার যে ইদানিং যে প্রবলেমটা হচ্ছে যে ল্যান্ডারগুলা যে নন কিউএম লোন কিন্তু শুরুতে কিন্তু এরা বা আর্ম লোন ছিল, এরপরে পরবর্তীতে এই অনেক ব্যাংক এগুলাকে 30 ইয়ার্স ফিক্সড করে, আমরা অনেক লোন করি। তো দেখা গেল কি এই নন কিউএম লোনগুলা, যেটা বললাম ওই যে কোন বিষয়টা, নন কিউএম লোনটা যখন ব্যাংক যদি 2 মাস 1 মাস যদি ডিফল্ট হয়, আপনাকে এটা ফরক্লোজ করতে 20% বা 30% বা যে অ্যামাউন্টটা দেন আপনার 2 বছরের ভিতরে আপনি ফরক্লোজ করে আপনি বের করে দিতে পারবে। নট অনলি দ্যাট, মাথা আসছে এখন এই যে ব্যাংকগুলা, সাবপ্রাইম যে ব্যাংকগুলা, এই ব্যাংকগুলা তারা কিন্তু তাদের নিজস্ব অর্থায়ন করতো, তাদের নিজস্ব টাকা ল্যান্ড করতো। যখন কয়েক মাস পরে যখন একটা লোন যখন ডিফল্ট হয়ে যায়, তারা যখন দেখে বা তাদের প্রয়োজনে ওরা যখন এই লোনগুলা অন্য থার্ড পার্টির কাছে বিক্রি করতে যায়, তখন যে পার্টির কাছে বিক্রি করতে যায় ওরা পেপারগুলো দেখে, এবং পেপারগুলো দেখে ওই রিস্কটাও দেখে যে যেখান থেকে ওই যে লোনটা নেওয়া হয়েছে, ওই নেওয়াটা কিন্তু ঠিকমতো হয়নি। এখন ব্যাংক যে কোনো সময় আপনাকে মামলা করতে পারে। সো এক্ষেত্রে আমরা বলতে পারি যে নন ইনকাম চেকের মধ্যে রিস্কি থাকে, আপনি আন্ডারটেকিং দিচ্ছেন, সো বি কেয়ারফুল, খুব ভালোভাবে আপনার সতর্ক থাকতে হবে। এটা মাথায় রাখ, আমি নিচ্ছেন, আমি যদি মনে করি নন কিউএম লোন যদি নেন, নন ইনকাম চেক যদি যে মানে যেটা যে জিনিসটার জন্য আপনি নিছেন, আপনি ওখানে কিন্তু বলছেন যে ইনভেস্টমেন্ট প্রপার্টি, আপনি যদি ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য অ্যাকচুয়ালি যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি আপনি যদি জন্য নিয়ে থাকেন, দেন ইজ ফাইন, আপনি বুঝে শুনে নিচ্ছেন। আর যদি মনে করেন আপনি নন কিউএম লোন, আপনাকে ল্যান্ডার ব্যাংকার আমার মতো একজন
বা কেউ একজন যদি বলে আপনাকে ওই বাড়িতে উঠে যান আপনি থাকেন, আমাদের কমিউনিটিতে কিন্তু এটাই হচ্ছে। কারণ এখানে নন কিউএম লোনটা কেন নিচ্ছে সেটাও বলি। আমাদের এই কমিউনিটির ইনকাম চেকের ব্যাপারটা, ট্যাক্স ফাইলের ব্যাপারটা এফেক্টটা আসে যখন ফুল ইনকাম চেকের ব্যাপার আসে, তখন এটাকে ইগনোর করার জন্য, অ্যাভয়েড করার জন্য নন কিউএম লোনের দিকে যায়। শর্ট টার্মের জন্য তারা শর্টকাট খুঁজে, এই শর্টকাট খুঁজতে গিয়ে কিন্তু শর্টকাট তারা কিন্তু ফোরক্লোজ হয়ে যাচ্ছে। শর্টকাট তারা, তবে যদি আপনার ঠিকমতো পেমেন্টটা দিয়ে দেয় তখন কি সমস্যা হতে পারে? সেক্ষেত্রে ওই যে বললাম আমি, এতদিন আমরা মাথায় ছিল যে আমি ঠিক আছে আমরা একটা বাড়ি নিয়ে নিলাম, আমরা ঠিক কন্টিনিউ করতেছি, আমি করতেছি, কিন্তু ব্যাংক যদি থার্ড পার্টি আরেকজনের কাছে লোনটা যদি বিক্রি করতে চায় এবং তারা যদি দেখে এই বাড়িতে লোকটা থাকছে, ওরা ব্যাংক কিন্তু এটা ইটস এ ডিফিকাল্ট না, আপনাকে ওই বাড়িতে যদি আপনি থাকেন দেন ইউ স্টিল ক্যান কজ প্রবলেম, রাইট, ইটস এ বিগ প্রবলেম। কিন্তু আমরা কিন্তু এই জিনিসগুলো এখন কিন্তু দুই একটা মামলা, আমি লাস্ট উইকে একটা কয়েকজন আমাদের কমিউনিটির অনেকে আসছে আমার কাছে, যে দুই একটা মামলা কিন্তু হচ্ছে, আপনি লোন কন্টিনিউ হচ্ছে। অর্থাৎ আমরা এই ব্যাপারে বলতে পারি যে আপনি যখন নন ইনকাম চেক এই বাড়িগুলো এভাবে মর্টগেজ দিবেন, খুব সাবধানে দিবেন, ভেবেচিন্তে সময়কর অভিজ্ঞ লোকদের পরামর্শ যারা আছে তাদের সাথে আলাপ করে নিতে হবে। আমি মনে করি যদি আপনি ওই বাড়িতে থাকার ইন্টেনশনালি যদি থাকবেন মনে করেন, এটা অ্যাভয়েড করা ভালো, রেগুলার চেক নিতে হবে। আমি যেটা বললাম, এই আমার লাস্ট উইকে আমার কাছে কয়েকজন ক্লায়েন্ট আসছে, যদিও লোনটা আমি করি নাই, তারা এই যে কোশ্চেনটা আপনি করলেন, লোনটা কিন্তু কন্টিনিউ করতেছে, স্টিল ওদের ব্যাংক গিয়ে ওদেরকে ফরক্লোজারে মামলাতে ওদেরকে ইয়ে করছে, তুমি তো যে পারপোজের লোনটা নিস ওই পারপোজে তো তুমি ইউজ করা হচ্ছে না, অতএব কারণে গিভ মি অল দ্য ড্যামেজ ওরা চাচ্ছে। এই ধরনের পরিস্থিতি যদি হয়, আপনি এটা অতএব you lose your down payment, you lose your dream, you lose your money, you lose everything, ট্রাবলে পড়ে যাবেন আপনি। আমি আমাদের কমিউনিটিকে বলবো, আপনারা যারা এই যদি নন কিউএম লোন নেন, আমার পার্সোনাল অ্যাডভাইস, যদি ইনভেস্টমেন্ট প্রপার্টির জন্য নেন দেন ইজ ফাইন, আর যদি থাকার জন্য এটা অ্যাভয়েড করার চেষ্টা, বেটার হবে যে পরবর্তীতে বড় একটা ধাক্কা আসার আগে এটার জন্য প্রিপেয়ার কোনো ঝামেলা যেন ফেস করতে না হয়। অনেক ধন্যবাদ, আপনি খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। একটা যদি জানতে চাইবো সেটা হচ্ছে নতুন সিজন আসছে ট্যাক্সের মৌসুমে, তো নতুন সিজন আসলেই কিন্তু এই মর্টগেজের ক্ষেত্রে একটা চেঞ্জ হয়ে যায়। আসছে 2026 সালে যে নতুন ট্যাক্স মৌসুম আসছে, সেক্ষেত্রে আপনি যারা মর্টগেজের মাধ্যমে বাড়ি ক্রয় করবে, কোনো চেঞ্জিং আছে কিনা, কোনো তাদের জন্য ভালো খবর আছে কিনা? আচ্ছা, যে কথাটা বললাম নন কিউএম লোনের যে ব্যাপারটা বললাম, নতুন বছর আসে কিন্তু এখন অনেকগুলো প্রোডাক্ট আসছে, এবং লাস্ট উইকে যদি আপনি ফ্যাটস নতুন একটা ইয়েটা আসছে যে 50 ইয়ার্স লোন হবে, নতুন প্রোগ্রাম। কারণ আমাদের প্রেসিডেন্ট যে ট্রাম্প প্রেসিডেন্ট, সে তো হি কেয়ার অ্যাবাউট মানুষের জীবন নিয়ে এত বেশি সে ওয়ারি হয় না, যদি ফাইন্যান্সিয়াল সাইডটা নিয়ে যতটুকু, প্যান্ডামিকের সময় জীবন ওনার কাছে কিন্তু ইয়ে না, কিন্তু সে বুঝি ব্যবসা, অর্থনীতি, সে অর্থনীতি ধরে রাখার জন্য সে চাচ্ছে রিয়েল এস্টেট সেক্টরটাকে চাঙ্গা করতে, বুঝতে পেরেছি, এবং নতুন প্রোডাক্ট আসছে। এটা আমাদের জন্য, আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটির জন্য, আমাদের এই আমেরিকান কমিউনিটির জন্য এটা গুড সাইন, গুড নিউজ। তো সেক্ষেত্রে এই যে আপনি দেখেন, আপনি এই এখন নতুন অনেকগুলো প্রোডাক্ট আসছে, আপনি এই যে বললাম নন কিউএম লোনটা অ্যাভয়েড করার জন্য দেয়ার ইজ সো মেনি ওয়ে টু অ্যাভয়েড দোজ লোন। বুঝতে পেরেছি। কিরকম? এই যে আপনি ট্যাক্স, শুধু আপনি সেলফ এমপ্লয়েড ট্যাক্স, শুধু ট্যাক্স ফাইল ব্যাংক স্টেটমেন্ট লোন আছে, সেলফ এমপ্লয়েডের 1 ইয়ার্স ট্যাক্স রিটার্নের লোন আছে, দেয়ার ইজ সো মেনি ওয়ে। এবং কি আপনি যদি লাসে আপনি সেলফ এমপ্লয়েড একজন ট্যাক্সি ড্রাইভার, সে যদি 1 বছরের এই যে গত বছর আপনার ইনকাম যদি অ্যাটলিস্ট 5,000 হয়, স্টিল কোয়ালিফাইড, বিকজ জানুয়ারিতে আসছে, আপনার ফেব্রুয়ারি মার্চ এপ্রিলে যখনই হবে 1 ইয়ার্স ট্যাক্স রিটার্ন আপনি পে করে দেন, ট্যাক্স পে করেন, ট্যাক্সটা পে করার পরে আপনি 5%, নট ইউ ডোন্ট হ্যাভ টু পে 20-30% ডাউন, অর্থাৎ আমরা 3.5% ডাউন, ডু FHA লোন, রাইট, 5% লোন, 5% ডাউন পেমেন্ট দিয়ে এই যে কনভেনশনাল লোন করে। তবে তাহলে কি আমরা বলতে পারি নতুন যে সিজনটা আসছে ট্যাক্সে, এখান থেকে যারা লোন নিতে চায়, বাড়ি কিনতে চায়, তার জন্য ভালো খুব সুখবর আছে। আমি বলবো সেক্ষেত্রে আপনারা এখন থেকে প্রিপেয়ার হন, আপনারা যার থেকে ভালো একজন ব্যাংকার, অভিজ্ঞ ব্যাংকার, ওর সাথে যোগাযোগ করেন ট্যাক্স ফাইলটা করার আগে। রাইট, ট্যাক্স ফাইলটা করার আগে অনেকে বলে যে কি হয়, লুক লাস্ট 5 ইয়ার্স আমার ইনকাম ছিল 5,000, নেগেটিভ ছিল 5,000, 2,000, $1,000, ডাজন্ট ম্যাটার অ্যাজ লং অ্যাজ ইউ সেলফ এমপ্লয়েড, they don't want to look at it previous year, 1 বছর ট্যাক্স রিটার্ন দিয়ে গত বছর কি হয়ে গেছে 2025, it doesn't matter, 2026 আপনি ট্যাক্স ফাইলটা করেন। এখন আপনার কোশ্চেন আসতে পারে 2026 তো আমার জব ছিল না, আমি ট্যাক্স অ্যামাউন্টটা পে করার মতো অবস্থান আছে, কিভাবে আপনি ক্যাশ ইনকাম দেখাইতে পারেন? বুঝতে পেরেছি, IRS অ্যাকসেপ্ট করে। আপনি বললেন যে আপনি as long as you pay them money, they don't care about it, where's the money,
আমি কোথেকে পাইছো? হ্যাঁ, রাইট, আমি ক্যাশ ইনকাম, ক্যাশ আর্ন করছি, আপনি ট্যাক্স পাইলে সেটা উল্লেখ করলে হয়ে গেল, তাহলে একটা সুযোগ রয়েছে। সুযোগ হয়ে গেল। আচ্ছা, নাইম ভাই, আপনি এই প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছেন। একটা জিনিস বলি, যারা আপনার নন ইনকাম চেক যেটা বললেন, এটা একটু রিস্ক থেকে যায়। রেগুলার চেক আর এই নন ইনকাম চেক যে এই লোনটার মধ্যে পার্থক্য অবশ্যই রয়েছে। এই পার্থক্যটা একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে কি কি মানে আমি এটা লোনে তো ম্যারেজ এবং ডিম্যারেজ দুইটা সাইড থাকে। প্রথম আমি মানে ম্যারেজ সাইডটা পরে বলি। প্রথম ওই যে বললেন নো ইনকাম চেক লোনটা যদি কোনো কারণে ফরক্লোজ হয়, শর্ট টাইমের ভিতর হয়ে যাবে। ওকে, ইউ ক্যান নট প্লে অ্যারাউন্ড। আর যদি ফুল ইনকাম যদি হয়, আপনি যদি ডিফল্ট হন, আপনার এর পিছনে যদি অ্যাপেচে লোন করেন, মর্গেজের একটা এমআইপি থাকে, রাইট, পিএমআই বলেন, কেউ অ্যাপেচেতে গেলে এমআইপি বলে। আপনি যদি ইনকেস কোনো কারণে যদি আপনি জব হারান, না দিতে পারেন, আপনাকে প্রোটেক্ট করার পেছন থেকে এমআইপি আপনাকে ওই ইন্স্যুরেন্সটা আপনাকে ইয়ে করবে, অনেক সাপোর্ট পেছন থেকে আপনাকে বুস্টার দেওয়ার জন্য অনেকগুলো মানে ওয়ে আছে। ওকে, এটা হচ্ছে গিয়ে ফুল ইনকামে। আর পক্ষান্তরে এই যে নন ইনকাম চেক যেটা বললেন, এটাতে তো কোনো ধরনের আপনার ব্যাকআপ করার, আপনাকে ব্যাকআপ দেওয়ার মতো কোনো স্কোপ থাকে না। আর নন ইনকাম চেকে ইন্টারেস্ট রেট প্রাইম প্লাস, কোথাও 1.5, কোথাও 1.2 যদি ধরে রাখেন আপনি, ইন্টারেস্ট রেট মার্কেট হচ্ছে 6, প্রাইম যেটা মার্কেট চলতেছে, আপনি অ্যাপাসে পাচ্ছেন 5 পাচ্ছেন, 5 হলে এটার সাথে অ্যাড করে নেন 1.5 অথবা 2% এক্সট্রা এই যে ইয়েটা দিচ্ছেন। প্লাস আপনাকে অ্যাপাচে মর্গেজে আপনাকে দিতে পারলেন 3.5% দিতে পারলেন, কনভেনশনে 5% দিতে পারলেন। আপনাকে ইয়ে যদি হয় এই যে নন ইনকাম চেকে মিনিমাম 20% আপনাকে ডাউন পেমেন্টটা দিতে হবে। এটা রিস্ক বেশি। বুঝতে পেরেছি। রেগুলার মর্টগেজের চেয়ে রেগুলার লোন ডেফিনেটলি, হ্যাঁ। আর রেগুলার আমি মনে করি মানে সুবিধা থেকে অসুবিধার সব সাইডগুলো এই যে নন ইনকামের সাইডে রয়েছে। ইন্টারেস্ট রেট বেশি দিতেছেন, আপনার কোনো ব্যাকআপ নাই, গার্সের কোনো একটা হ্যাপেন হয়ে গেল আপনার, অর্থাৎ আপনি যেটা আমি বলতে চাই যে রেগুলার চেক লোনটাই হচ্ছে বেটার সবসময়, কোনো রিস্ক নেই। ওকে, আমরা এটা পেয়েছি, অনেক ধন্যবাদ। যারা সপ্তাহে আমেরিকা এসছে, সবার একটা স্বপ্ন থাকে একটা বাড়ির মালিক হওয়া। একদম যারা নতুন প্রথমবারের মতো বাড়ি ক্রয় করতে যাবে, তাদের জন্য কি পরামর্শ আপনার? প্রথমবারের মতো যারা বাড়ি কিনবেন, প্রথম আপনার হচ্ছে অ্যাডভাইস নিতে হবে যারা অভিজ্ঞ লোন অফিসার। রিয়েল এস্টেটের কাছে যাওয়ার আগে প্রথম অভিজ্ঞ লোন অফিসার আপনি কোয়ালিফাই হবেন কিনা, এবং এই কোয়ালিফাইয়ের ব্যাপারটা আছে। আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখবে ল্যান্ডার, ব্যাংকার, দেখার পরে আপনাকে কোয়ালিফাই করবে। এরপর আপনি আপনার সুবিধা মতো জায়গাতে, সুইটেবল জায়গাতে, কোন কমিউনিটিতে আপনি যাবেন, রিয়েল এস্টেটের সাথে কথা বলবেন। এরপর আপনি আসলেন, আপনার এটা হোম ইন্সপেক্টর নিতে হবে যদি নতুন ফার্স্ট টাইম বায়ারের জন্য, কারণ যারা ফার্স্ট টাইম বায়ার তাদের অনেকগুলো সাইটগুলা ধারণা নেই। তারপর ভালো একজন নালেজেবল, ভালো এবং নালেজেবল এবং ভালো গাইড করবে এরকম ভালো একজন অ্যাটর্নির দরকার। অ্যাটর্নি যেন কোনো দ্বারায়, কোনো কারণে, কোনো ব্যাংকারের দ্বারা অথবা কোনো রিয়েল এস্টেট দ্বারা প্রভাবিত না হয়। আপনি নিজস্ব কিভাবে বুঝবে আপনি অ্যাটর্নি কিভাবে প্রভাবিত হয়? ইয়েস অর নো? এখন সেটা ইজ ডিফিকাল্ট। আমি বলবো না সব ক্ষেত্রে অ্যাটর্নি প্রভাবিত হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়তো হয়। আপনাকে বুঝতে হবে, এটা ডিপেন্ড অন কেস, আপনি দেখতে হবে। সবটা সুবিধাটা দেখে ম্যাক্সিমাম, অনেক সময় দেখে যে কি এই আমার অনেকগুলো এই যে অভিজ্ঞতার ভিতরে অনেকজন রিয়েল এস্টেট আছে, ওইটা আপনার রিয়েল এস্টেটের কাজটা হচ্ছে গিয়ে একটা বাড়ি দেখাই দিল, কোনো রকমের বাড়িটা আপনাকে গোছাই দিল, বাড়িটা আপনাকে নিয়ে দিল, তো এটাতে তার কমিশনটা সে পেয়ে গেল। তো এক্ষেত্রে তার কী করতে হবে, তার একজন অ্যাটর্নির সহযোগিতা নিতে হবে। এখন আপনি বায়ার, আপনি যদি আপনার অ্যাটর্নি নিয়ে আসেন, আমি রিয়েল এস্টেট, আমি তো আপনার অ্যাটর্নি এটা খাওয়াইতে পারবো না, অবশ্যই না, এটা দিতে পারবো না। তো সেক্ষেত্রে যদি অ্যাটর্নিটা দিই, অ্যাটর্নি কারণ বায়ার যাবে অ্যাটর্নির কাছে একবার, আর আমি রিয়েল এস্টেট আমি যাবো বারবার। অতএব কারণে অ্যাটর্নি চাইবে যদি প্রফেশনাল, সব প্রফেশনাল অ্যাটর্নি যারা, ওরা কিন্তু এটাই করে, এটা দেখে। কিন্তু অনেক ক্ষেত্রে আপনাকে দেখতে হবে দ্যার ইজ এ গুড অ্যাটর্নি, ব্যাড অ্যাটর্নি, আবার যে খারাপ সাইডের এই ধরনের অ্যাটর্নি তো আমাদের কমিউনিটিতে রয়েছে না? অবশ্যই রয়েছে। তো আপনাকে এই জিনিসগুলো মাথায় আগে এগোতে হবে আর কি। অর্থাৎ একটু সময় নিয়ে আলোচনা করে ঠান্ডা মাথায় সবকিছু বুঝে শুনে নতুন যারা বাড়ি কিনবে সপ্তাহে আমেরিকা, তাদেরকে যেতে হবে। খুব সুন্দর করলেন, আমরা অনেক কিছু জানতে পেরেছি আজকে আপনার কাছে। একটা জিনিস জানতে চাইবো যে এই আমেরিকার মধ্যে যারা আসে, তারা আমরা এর আগে দেখেছি যারা কেউ গাড়ি চালাতো বা ব্যবসা করতো, অন্য একটা উদ্যোক্তা হতো, বাট এই মর্টগেজ ব্যাংকার হওয়া, মর্টগেজ লোন অফিসার খুব রেয়ার, কিন্তু ইদানিং হচ্ছে অনেক তরুণরা। আপনি আরো 2 যুগ আগে হয়েছেন, এত পেশা ছেড়ে এই পেশায় কেন আপনি? আচ্ছা লোক, আমি আমার কিন্তু আমেরিকান
লাইফটা কিন্তু আমি যে এখন যে অবস্থাতে আছি এখানে এখানে আমার স্টার্টিংটা এটা সবার ক্ষেত্রে হয়, ডিফিকাল্ট হয়, হার্ড হয়, এরকম ছিল না, সবারই, স্মুথ প্রত্যেক ছিল ক্ষেত্রেই। না। আমরা এক সময় যখন শুরু করছি অনেক ঘাত প্রতিঘাত, কঠিন পথ পাড়ি দিয়েছেন। কঠিন কঠিন পথ পাড়ি দিয়ে আজকে আমরা এই অবস্থানে আছি। বাট এই যে কথায় আছে আমেরিকান ইজ এ ল্যান্ড অফ অপরচুনিটি। এখানে আপনি যদি এটা সম্ভব, ডুয়েবল, আমি যদি পারি আপনি পারবেন না কেন? রাইট। এটা করা সম্ভব। আর আমি ব্যক্তিগতভাবে আমি আসছি কেন দেখেন, আমি একটা কথা সবসময় আমি বলি, আমি ব্যক্তিগতভাবে এটা খুবই আমার কাছে খুবই আবেগের কথা হইলো দেন, আমি একটা সময় সবসময় চিল করি আমার জীবনে চাওয়া পাওয়া কি, আমি কি পেলাম কি পেলাম না। যখন আমি দেখি আমি গত এই 20 বা এক যুগের 20 থেকে 25 বছর লাইফে আমি প্রায় 3 থেকে 4 হাজার লোকের লোন করছি, বাহ, এবং বিশাল। 2000 উপরে আমি মানুষের স্বপ্ন পূরণ করছি, বাহ, দুইটাই স্বপ্ন পূরণ, অবশ্যই লোন। এটা আমার জন্য বিগ অ্যাচিভমেন্ট। অবশ্যই এই 2000 মানুষ আপনাকে মনে রাখবে, নাইম টুটুলের নামটা মনে রাখবে, রাখবে, এবং এটা তাদের সন্তানরাও মনে রাখবে। নট অনলি দ্যাট, আমি যে ট্রানজাকশনগুলো করছি আমাদের কমিউনিটিতে যারা আসে, আমি মনে করি তাদের লাইফে যারা বাংলাদেশ থেকে বা মধ্যপ্রাচ্য বা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশ থেকে আসে, সবচেয়ে বড় তার লাইফের সবচেয়ে বড় ডিলটা কিন্তু আমার হাতে হয়। বাহ, নিশ্চয় সে বাংলাদেশে এখানে একটা $1 মিলিয়ন বাড়ি কিনতে হলে বাংলাদেশে 10 কোটি টাকার এত বড় ট্রানজাকশন নিশ্চয় যারা আসে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে এত বড় ডিল তারা করে নাই। না, এটা আমার হাত ধরে হচ্ছে। আলহামদুলিল্লাহ, তাদের লাইফের বড় একটা অ্যাচিভমেন্ট অ্যাচিভমেন্ট, আপনার হাতে। বড় একটা লেনদেন, এটা আমার হাত দিয়ে হচ্ছে। তাহলে আপনি বলতে পারেন যে মানুষকে শুধু আপনার প্রতিষ্ঠিত হওয়ার জন্য, অন্য স্বপ্ন পূরণের জন্য। এগুলা একটা সময় কিভাবে এটা আমি এই সেক্টরে আসছি কিন্তু আমি জানি না, যেভাবে হোক আমি চলে আসছি, আসার পরে আমি এই জিনিসগুলো ফিল করি স্টিল। যে বললাম যে কথাটা, যে আমার চাও মানুষের জীবনে রাত শেষ দিন শেষে আমরা যখন ঘুমাইতে যাই, ওয়ার আই ডিড এ হোল ডে, ওয়ার আই ডিড এ গুড পার্ট অ্যান্ড ব্যাড পার্ট, তখন আমি যদি চিন্তা করি যে আমার জীবনে প্রাপ্তি অপ্রাপ্তি, তখন আমার সবচেয়ে যে জিনিসটা বেশি কাজ করে, আমি কি নিজের জন্য কি করতে পারছি সেটা কোনো এই চিন্তা না, কিন্তু ইয়েস আই ডিড ইট। আমি এই যে 3000 মানুষের স্বপ্ন পূরণ করতে পারছি। আই মেক মানি অর আই ডোন্ট মেক মানি, ডাজন্ট ম্যাটার, বাট আপনি স্টিল মানুষের মুখে হাসি ফুটাতে পারছি। এবং আমি মনে করি ঠিক একটা সময় তো আমাদেরকে যাইতে হবে। অবশ্যই আমি এই ব্যবসাতে আজকে 25 বছর, আমি মনে করি না আরো 25 বছর আমি থাকতে পারবো, কিন্তু এই গ্যাপটা পূরণ করার জন্য আমি চাই আমাদের কমিউনিটির আরো নতুন, আমার মতো নতুন আরো নাইম টুটুল আসুক। অবশ্যই এটাতে এই শুধু এই যে নাইম টুটুল যে আসবে সে অর্থনৈতিকভাবে উপকৃত হবে জিনিসটা সেরকম না, মানুষের সেবা দিতে পারবে, উপকৃত হবে, রাষ্ট্র উপকৃত হবে। সাথে সাথে আজ আমি যে একজনকে যদি আজকে যদি আমি আপনাকে নিয়ে আসি, আমার মতো আরেকজনকে আমি যদি সৃষ্টি করতে পারি, যেটা বললাম যে 25 এই যে 2000 বা 3000 মানুষের স্বপ্ন পূরণ করছি, সাথে সাথে আমি কিন্তু ব্যক্তিগতভাবে এই যে কমিউনিটি যারা বাংলাদেশ থেকে নতুন আসছে, আমি এরকম 15 থেকে 20 জন নতুন মুখ আমি নিয়ে আসছি। রাইট, আপনি এটা হচ্ছে এটা কেউ যদি ভালো করে, আবার কেউ যদি আমি তো কিন্তু কারো না কারো, আমার বড় ভাই একসময় এখানে এই যে রিয়েল এস্টেট সেক্টরে ছিল, তার হাত ধরে আমি আসছি। আপনার হাত ধরে কেউ অন্য, আমার হাত ধরে আমি স্বীকার করি, আর সে স্বীকার না করুক, আমি তো বলতে পারবো আমার হাত ধরে অনেকগুলো নাইম টুটুল আসছে কমিউনিটিতে। এটা আমার জন্য বিগ অ্যাচিভমেন্ট। অবশ্যই নাইম টুটুল, আমিও চাইবো আপনি যে আমেরিকান ড্রিম প্রতিষ্ঠা করার জন্য যে কষ্ট করেছেন, আপনার হাত ধরে আরো নতুন কেউ আসবে, তারাও আমেরিকার জন্য কাজ করবে। বিকজ আমরা এই দেশে থাকি, আমরা আমেরিকা থাকি, আমেরিকায় ভালোবাসতে হবে, আমেরিকা অর্থনীতি থেকে আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারছি, এটাও কিন্তু অনেক অ্যাপ্রিসিয়েট করার মতো। ওকে, আমেরিকায় যদি নতুন একটা ছেলে আসে এখানে বাংলাদেশ থেকে স্বপ্ন পূরণের জন্য, যে কোনোভাবে আসুক, তার ড্রিম হচ্ছে আমেরিকার অর্থনীতি অবদান রাখা, নিজে প্রতিষ্ঠা হওয়া, কঠিন একটা পথ পাড়ি দিতে হবে, তাদের জন্য, তরুণদের জন্য কি পরামর্শ দিবেন আপনি? তরুণদের জন্য ফার্স্ট অফ অল বি এডুকেটেড। প্রথম জিনিসটা হচ্ছে কি আপনাকে কিছু জানার আগে করার আগে তো বুঝতে হবে, অবশ্যই প্রথম এডুকেটেড হইতে হবে, তারপরে হচ্ছে গিয়ে আপনার সঠিক পরিকল্পনা, আর লাস্ট যেটা হচ্ছে গিয়ে তাকে থাকতে হবে। একটু শর্ট করি বলি, আমাদের যে সেক্টরটা, আমাদের এই সেক্টরটা হচ্ছে গিয়ে লং টার্মের জন্য কিন্তু পিটেড। যেটা বললাম আমি 25 বছর পরে কিন্তু আমি জুস পাচ্ছি, 20 বছর পরে, 15 বছর পরে লেগে থাকতে হবে, হতাশ হওয়া যাবে না, অবশ্যই মানে কন্টিনিউ করতে হবে, আপনি ধৈর্যশীল হইতে হবে। এক্ষেত্রে অনেকে ধৈর্যশীল, আমাদের যেহেতু আমরা এই থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে যারা আসে আর কি, যারা আপনি যাদের কথা বলতেছেন, ওদের ফ্যামিলি থাকে, বউ বাচ্চা নিয়ে আসে, এটা অনেক ক্ষেত্রে হয় না। যারা পারে কন্টিনিউয়াসলি লেগে থাকতে পারে, আমি নতুনদেরকে অনেকেরই বলি, আমি একটা সাথে সাথে আমার একটা রিয়েল এস্টেট ফার্ম আছে, সাহারা হোমস, এই কমিউনিটিতে আপনি জানেন, ওকে, হ্যাঁ, দীর্ঘদিন আমি যদিও এই অফিসে কম যাই, ওজন পার্কে, আমার 15 থেকে 20 জন এজেন্ট আছে,
ঠিক আছে, এর ভিতরে ম্যাক্সিমাম নতুন। আমি তাদেরকে বলি দেখে এটা এটা শর্ট টার্মের কিছু না, লং টার্ম। এটা আপনি এটা গ্রোসারির দোকান না, এটা গ্রোসারির দোকান। আপনি কাঁচামাল রাখলেন, বিক্রি করে ফেলতে পারে, পরের দিন না হলে নষ্ট হয়ে যাবে, এরকম না। এখানে আপনি দেখা গেল আপনার ইন অ্যাভারেজ ফুল টাইম রিয়েল এস্টেট ফাইন্যান্সিয়াল ওভার 200,000। আমি যখন আজ থেকে যখন স্টার্টিংটা আমার ছিল, আমি যখন এই অমনি মর্গেজে ছিলাম, তখনও কিন্তু আমি যখন একসময় রিয়েল এস্টেট করতাম, মর্গেজ সেক্টর যে বললাম আমি স্টার্টিং টু মর্গেজ ছিল, মধ্যখানে আমি আবার মর্গেজের সাথে সাথে রিয়েল এস্টেট পার্টও ছিল, যখন মর্গেজটা একটু স্লো হয়েছে। তো তখন আমি যখন কমিশন বেসড জব করতাম প্রায় ওভার $200,000-300,000, 2006-07 এর কথা বলছিলাম আমি, $200,000-400,000 আমি কমিশন আর্ন করতাম তখন। আর তখনকার $200,000-400,000 কম্পেয়ার টু দিস টাইম হিউজ। তো আবার দেখা গেল কি 6 মাস আপনার ভালো 2-3টা ডিল করতে পারলেন। আমাদের এই যে কমিউনিটির সমস্যা, অনেক কিন্তু ইয়ং এনার্জেটিক অনেক এজেন্ট আসছে, রাইট? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি গত কয়েক মাসে আমি কিন্তু দেখতেছি অনেক ভালো, ব্রিলিয়ান্ট, এবং তারা যে কমিউনিটি অনেক কিছু দিতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে কি একটা জায়গাতে দেখা যায় 6 মাস আমি ওদেরকে বলি যে প্রথম 6 মাস টাফ যায়, কিন্তু এটা যদি 6 মাস টাফ যাওয়ার পরে যখন পরের 6 মাসে অপেক্ষা না করে ওরা এখান থেকে চলে যায়, রাইট? অর্থাৎ আপনি দিন শেষে আপনি বলতে হবে যে আপনার ধৈর্য ধরতে হবে, মেধা খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, সততা থাকতে হবে, বি প্রফেশনাল। এবং সততা হচ্ছে কি নাম্বার 1, রাইট? লাস্ট যে আমি একটু অ্যাড করি, সততা, অনেস্ট হইতে হবে, শুড বি অনেস্ট। ধরেন আমি পৃথিবীতে মিলিয়নস অফ পিপল থাকে, আমি নাইম টুটুল ব্যক্তিগতভাবে মিলিয়নস অফ পিপল আমি চিনি না। আমার লাইফে যে পৃথিবীটা যখন কমলা লেবুর মতো গোল বলে না, আমি এই যে আমার জীবনে হয়তো লাইফ কয়েক হাজার মানুষের ভিতরে ঘুরে ফিরে, কিন্তু আমি দেখি 10 বছর 15 বছর পরে যে মানুষটাকে আমি ভুলে যাই, সে আমার মনে রাখতে পারে ঘুরে ফিরে। আমাদের রেপুটেশন এমন একটা জিনিস। আমি একটা কথা সবসময় বলি, আমাদের কমিউনিটিতে কিন্তু ভালো আছে, অনেকে আছে, কিন্তু ভালো রিয়েল এস্টেট নাই, রিয়েলটর নেই, ভালো মর্গেজ ব্যাংকার নেই। এখন নতুন আমরা স্রোতের সাথে আমরা কিন্তু গা বাসাই দিই, ভালো পয়সা আসছে, যে কোনো একটা কিছুর সাথে আমরা ইনভলভ হয়ে যাই, এই জিনিসটা আমাদেরকে বাদ দিতে হবে। এই জিনিসটা যদি আমরা বাদ দিই, আর যে কথাটা বললাম স্রোতের সাথে যে কন্টিনিউয়াস সততা জিনিসটা রাখতে হবে। আপনি যে মানুষগুলা বারবার আপনার পিছনে আসবে, অনেস্টি খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর হচ্ছে কি ওই যে রিয়েল এস্টেট এবং মর্গেজ বিজনেস হচ্ছে গিয়ে এটা ট্রেনের বুগির মতো, এক বুগিতে যাবেন, এক বুগির। এটা হচ্ছে গিয়ে নন পার্সন। আমি 25 বছর এখানে থাকি, কিন্তু আমার মেজরিটি এই ডিলগুলো আসে কিন্তু আমাদের কমিউনিটি বেস থেকে। এখন আমার এক সময় আমি বাঙালি পত্রিকাতে, এমন আপনি যে মিডিয়াতে কাজ করেন, আমার মিডিয়ার সাথে আমার একটা ভালো নিবিড় সম্পর্ক রয়েছে, মিডিয়ার ব্যক্তিত্ব যারা রয়েছে। আমি একটু আগে টাইম টেলিভিশন থেকে তাইবের একই কথা বললাম, পুরান আমলের ওদের সাথে ভালো সম্পর্কটা। তখন আমি ফুল পেজ অ্যাড দিতাম, অ্যাডভার্টাইজিং। এখন আমি এই জিনিসটা অ্যাভয়েড করি, কিন্তু ওই যে আমার একটা ওই যে সিস্টেম হয়ে গেছে, এখন আমাকে করতে হয় না। আপনি তো পরিচিত হয়ে গেছেন। হ্যাঁ, যে পরিচিতটা কিন্তু দুইভাবে হওয়া যায়। এটা হচ্ছে গিয়ে ভালো কাজ করে, এটা যে খারাপ কাজ করে। আর খারাপ কাজ করলে কিন্তু, একটা খারাপ কাজ করলে কিন্তু সেটা শেষ, রেপুটেশন নষ্ট হয়ে যায়। তো আমি চেষ্টা করি যে জিনিসটা ধরে রাখতে, এবং নতুন প্রজন্মে যারা আসবেন অন্তত এটা এই কোয়ান্টিটিটা ধরে রাখতে হবে, কোয়ালিটি, কোয়ান্টিটি, অনেস্টি, এগুলো ধরে রাখলে, এই জিনিসগুলো যদি রাখতে পারে, ডেফিনেটলি সাকসেস হবে, ল্যান্ড অফ অপরচুনিটি, রাইট? অনেক সুন্দর করে। হ্যাঁ জি। আর যেটা হচ্ছে গিয়ে আমাদের কমিউনিটিতে আমরা যখন শুরু করছি, যখন আমার বড় ভাই একজন ছিল, আমরা ভালো এই অ্যাডভাইস পাই নাই। এখন তো আপনারা অ্যাডভাইস দিতে পারছেন, এট লিস্ট এই যে আমার মতো এরকম অনেকে আছে, আপনারা আমাদের হাত ধরে উঠে আসতে পারে, রাইট? আমিও চাই আপনাদের হাত ধরে তরুণরা উঠে আসুক, এবং এই আমেরিকা এবং নিজেদের জন্য ভালো কিছু করুক। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে, কারণ অনেক কিছু গুরুত্বপূর্ণ আলাপ শুনতে পেয়েছি আপনার কাছ থেকে, যেটা আমাদের দর্শকদের জন্য অনেক উপকার হবে সামনের দিনগুলোতে। আমরা শেষ করার আগে আপনি কিছু বলতে চান দর্শকদের? এই পুরো কথাটা তো চলে আসছে, তারপর লাস্টে যে কথাটা বলি দর্শকদের উদ্দেশ্যে, যারা ক্লায়েন্ট, যারা বাড়ি কেনার চিন্তা করতেছেন, এই যে 2024 সন আসছে, আপনারা যে কোনো নলেজেবল এবং সৎ ব্যাংকারের সাথে যোগাযোগ করবেন। এর পরবর্তীতে রিয়েলটর যেটা বললাম, আপনারা প্রিপেয়ার হন। আর স্রোতের সাথে যেটা বললাম, অনেকগুলো প্রোডাক্ট আসবে, অনেকে আবার হার্ড মানি, যে নো ইনকাম চেকের কথা যেটা বললাম, সাথে সাথে কিছু আছে, কিছু এই রিয়েল এস্টেট বা অনেকে ভুল বুঝিয়ে হার্ড মানি, একটা যে ক্যাশ লোনের, যদিও হার্ড মানি বলে, জিনিসটা হার্ড না, ব্যাংকের চেকের মাধ্যমে আসে।
এই ধরনের লোন দিয়ে আপনাদেরকে বিপদে ফেলে দেয়। আপনারা অন্তত আমি বলবো যে কি ইটস হার্ড মানি, যাদের পয়সা থাকে এটার এবিলিটি এগুলাতে না গিয়ে, নতুন বছর আসছে, আপনারা এই নতুন বছরের নতুন ট্যাক্স ফাইল দিয়ে আপনারা নতুন করে বাড়ি কিনেন। আর যে কথাটা বললাম, ডেফিনেটলি সে ডুয়েবল। আপনার এই নো ইনকাম, আপনার কোনো ইনকাম নাই গত কয়েক বছর, এই ব্যাড ক্রেডিট আপনি এটা ফিক্স করা যাবে। ইনকাম নাই, ইনকামটাকে আপনি বানানো যাবে, ইনকামটাকে আপনি ইনকামেবল করা যাবে। ইটস এ ডুয়েবল। এটা হতাশ হওয়ার কিছু নাই, ইটস এ পসিবল। ডেফিনেটলি ইট ইজ এ পসিবল যদি আপনি চেষ্টা করেন। তো আপনারা আশা করি নতুন বছর আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ কিছু নিয়ে। এবং আমরা চাই যে যারা বাড়ি ক্রয় করবেন অভিজ্ঞ লোকদের কাছে যাবেন, যারা অভিজ্ঞ মর্টগেজ ব্যাংকার রয়েছেন, সঠিক পরামর্শ আপনি নেবেন, তবে আপনার স্বপ্ন পূরণ হবে। অনেক ধন্যবাদ নাইম টুটুল, আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। অচিরেই অন্য কোনো সাবজেক্ট, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় আইবি টিভির সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।